গতকালের পর আজও কিন্তু বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদ চলছে। ইডি সদর দপ্তরে আজকে পৌঁছে গিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। গতকাল মিমি চক্রবর্তী জিজ্ঞাসাবাদে তিনি উপস্থিত হয়েছিলেন এবং ইডির তলবে প্রায় 9 ঘন্টা ধরে তার জিজ্ঞাসাবাদ চলে। আজকে অভিনেতা অঙ্কুশ হাজরা সকাল 11টা নাগাদ তিনি পৌঁছে গিয়েছেন। অন্যদিকে তলব করা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও। কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, জিজ্ঞাসাবাদ পর্ব কি এখনো চলছে? এরপর আর কাদের কাদের এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে ইডি? দেখো, এখন অঙ্কুশ হাজরা সকাল 11টায় পৌঁছে গেছিলেন ইডির সদর দপ্তরে এবং তার জিজ্ঞাসাবাদ এখনও চলছে এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন কি এই জিজ্ঞাসাবাদ অন্তত 6টা অবধি তো চলবেই আজকে। গতকাল আমরা মিমি চক্রবর্তীকে দেখেছিলাম, তিনি 8টার সময় বেরোলেন এই গেট থেকে, ঠিক পেছনে যে 3 নম্বর গেট রয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এখানে। গতকাল তিনি পৌঁছে গেছিলেন 10টা 50-এ এবং রাতের 8টার সময় তাকে আমরা দেখলাম এখান থেকে বেরিয়ে যেতে। তিনি কিছু বাইরে বলতে চাননি, তবে যারা আইনজীবীরা আসছেন তারা জানাচ্ছেন কি মূলত কয়েকটা প্রশ্ন রয়েছে ইডির কাছে যেটা জানতে চাইছে তারকাদের থেকে। এর আগে সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানকে ডেকেছিল ইডি একই কেসে, একই 1x বেটিং যে অ্যাপ রয়েছে সেটা জেনে শুনে এটা বেআইনি, সেক্ষেত্রে কেন তারা এন্ডোর্স করছিলেন, কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন, তাদের অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এসেছিল, কত টাকায় চুক্তি হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কি অন্য জায়গায় কোথাও গেছে এটাও ইডি জানতে চাইছে। যখন ইডি তাদেরকে বলেছে তাদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে আসতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের গত কয়েক বছরের তাদেরকে বলা হয়েছিল অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে আসার জন্য, বিশেষ করে যখন তাদের এগ্রিমেন্ট হয়েছিল এই 1x বেটিং অ্যাপের কোম্পানির সঙ্গে, তারপর থেকে কি লেনদেন হয়েছে তাদের অ্যাকাউন্টে সেটা ইডি জানতে চাইছে। তার সঙ্গে সঙ্গে বিদেশেও কিছু টাকা গেছে, ফরেন এক্সচেঞ্জের ভায়োলেশনসগুলো হয়েছে সেটাও তদন্ত করছে ইডি, এবং একটা বড় অঙ্কের টাকা মানি লন্ডারিং হয়েছে। সেক্ষেত্রে সেটার রুট কজটা কি সেটা জানতে চাইছে ইডি, কেন কোথা থেকে টাকা এসেছিল, কোন কোন জায়গায় গেছে, মানি ট্রেলটা কি সেটাকে চেষ্টা করা হচ্ছে ট্র্যাক করার জন্য। তাই আমরা দেখলাম এর আগে ক্রিকেটারদেরকে ডাকা হয়েছিল, টলি অ্যাক্টররা রয়েছেন, বলিউডের অ্যাক্টররা রয়েছে, তাদেরকে ডাকা হয়েছে। আজকে অঙ্কুশ হাজরা এসেছেন, তার জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু আজকে উর্বশী রাউতেলাকেও ডাকা হয়েছিল। তিনি আজকে আসেননি, 11টার সময় তাকেও ইডি ডেকেছিল এবং তিনি আসেননি এবং তিনি ইডিকে এখন অবধি জানানোনি কি কেন তিনি আসেননি। এরপর যুবরাজ সিংকে ডাকা হয়েছে, রবিন উত্থাপাকে ডাকা হয়েছে, প্রাক্তন ক্রিকেটার এই দুজন, তাকে ডাকা হয়েছে, সোনু সুদ বলিউডের অ্যাক্টর তাকে ডাকা হয়েছে, এবং এক এক করে যারা যারা এই অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন, যারা প্রমোট করতেন বা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তাদেরকে ইডি ডাকছে এবং তাদের থেকে কয়েকটা যে বিশেষ প্রশ্নগুলো রয়েছে সেটা কমন কোশ্চেনগুলো রয়েছে সবার জন্যই। সেটা হলো জেনে শুনে কেন তারা এই অ্যাপকে প্রমোট করছিলেন যখন এটা বেআইনি রয়েছে ইন্ডিয়াতে, এইভাবে ইলিগাল বেটিং করা যায় না, সেক্ষেত্রে কেন তারা প্রমোট করেছেন, কী ধরনের চুক্তি হয়েছিল, কত টাকা তাদের অ্যাকাউন্টে এসেছিল, কখন কখন সে এসেছিল, টাকা বাদ দিয়ে ক্যাশেও কি কিছু তারা টাকা নিয়েছিলেন বা অন্য কোনো ফেভারকে এই কোম্পানি থেকে নিয়েছিলেন, কারা যোগাযোগ করেছিল এদের সঙ্গে, তাদের প্রমোটার কারা কারা ছিলেন, এই সন্ধানগুলোই ইডি করতে চাইছে। এবং একেবারে যে প্রশ্নের উত্তর ইডি পেতে চাইছে, যে কারণে একের পর এক অর্থাৎ মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, উর্বশী রাউতেলা, সোনু সুদ, রবিন উথাপ্পাকেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। ইতিমধ্যেই অঙ্কুশ হাজরা, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 3 ঘন্টা ইডি দপ্তরে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। গতকাল আপনারা জানেন প্রায় 9 ঘন্টা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। বেটিং অ্যাপ মামলায় আজ উর্বশী রাউতেলাকেও তলব করেছে ইডি। যদিও এখনো পর্যন্ত উর্বশী রাউতেলার সম্পর্কে কিছু জানানো হয়নি, উর্বশী রাউতেলার তরফে কিছু জানানো হয়নি যে তিনিও আদৌ হাজিরা দিচ্ছেন কিনা বা আজকে আসবেন কিনা। 24শে সেপ্টেম্বর অভিনেতা সোনু সুদকে তলব করেছে ইডি। 22শে সেপ্টেম্বর প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও তলব করেছে ইডি। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, মূলত তো এই প্রশ্নেরই উত্তর পেতে চাইছে ইডি যে বেআইনি বেটিং অ্যাপের ক্ষেত্রে কিভাবে এই আর্থিক লেনদেন হয়েছে এবং সেই টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে, গোটা চক্রটা কিভাবে কাজ করেছে। আইনি রয়েছে, একটা হলো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এবং একটা ফেমা অ্যাক্ট, এই দুটোর আওতাতেই তদন্ত করে ইডি। একটা হলো মানি লন্ডারিং, দ্বিতীয় হলো বিদেশে যদি টাকা পাঠানো থাকে সেটা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন যে ম্যানেজমেন্ট অ্যাক্ট রয়েছে সেটাকে মানা হয়নি। এই দুটোই মেন ধারা রয়েছে যেটাতে ইডি তদন্ত করছে। এবং এই বেটিং অ্যাপের ক্ষেত্রে ইডি জানতে পেরেছে কি অনেক টাকা লেনদেন হয়েছিল যেটা বিদেশে গেছে, এবং সেক্ষেত্রে এই তারকারা কি কি জানতেন, তাদের সঙ্গে কি চুক্তি হয়েছিল, তারা কীভাবে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো এসেছিল, এবং এগ্রিমেন্ট করার পরও কি কি যোগাযোগ ছিল, কারা প্রমোটার ছিলেন এই কোম্পানিগুলো যারা এদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এই প্রশ্নগুলো রয়েছে এই তারকাদের জন্য। সেখানে টলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস ও বলিউড থেকে তারকারা হন বা ক্রিকেটের তারকারা হন, সবাই কিন্তু এই অ্যাপকে প্রমোট করেছেন। একটা সময় ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন অনেকে, বিজ্ঞাপনে তাদেরকে দেখা যাচ্ছিল, হোর্ডিংয়ে তাদের ছবি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তারা কিভাবে যুক্ত হলেন এই কোম্পানির সঙ্গে এবং কতটা টাকা তারা পেয়েছেন সেটাই জানতে চাইছে ইডি। কি মারফত তাদের কাছে টাকা এসছে সেটাই সন্ধান করছে ইডি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। ধন্যবাদ তোমায়।
আগে মিমি চক্রবর্তী, তারপর আজ অঙ্কুশ হাজরা ইডির কাছে পৌঁছে গিয়েছেন তারা, আর সেখানে ইডি সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু আজকে অঙ্কুশ হাজরার এখনো চলছে। আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন টলিগঞ্জ ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউড, সেখানে সিন্ডিকেট চলে সবার জানা। নিশ্চিতভাবে তথ্য আছে, তাই ডেকেছেন, তারা কোঅপারেট করবেন। তারা যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে, আইনি লড়াই করবেন। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন, তারা কোনো ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেন না। প্রাথমিক তদন্তে সত্যাসত্য এলেই ব্যবস্থা নেয়। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা ফোন করে দিলে বা ভাইপোর পিয়ে একটা ফোন করে দিলে সিআইডি তো গ্রেপ্তার করে নিয়ে আসে, ডাকেই না। অতএব এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সেন্ট্রাল এজেন্সিগুলো তো একাধিকবার ডাকার পরে তথ্য প্রমাণ বা তদন্তে অসহযোগিতা করলেই ব্যবস্থা নেয়। পাল্টা কুণাল ঘোষ তিনি বলছেন এ তো রক্তবীজ 2 এর প্রচার চলছে। মিমি চক্রবর্তীকে ইডির তলব যেটা, এটা তো আইনের বিষয়, আইনের পথে চলবে। এই সময় হঠাৎ এই সিবিআই ইডি এদের ব্যবহার করে এইভাবে ডেকে পাঠানো, তো আমার তো আবার অন্যরকম একটা মনে হচ্ছে যে রক্তবীজ 2 এর তো প্রমোশন চলছে। তা রক্তবীজ 2 মিমি হচ্ছে নায়িকা, অঙ্কুশ হচ্ছে ভিলেন, তো এ তো শিবপ্রসাদ ওদের তো উচিত প্রিমিয়ারে ইডিকে আমন্ত্রণ জানানো। বেটিং অ্যাপ মামলার পর এবং নিয়োগ দুর্নীতি মামলার খবরে নজর রাখবো। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর ইডি হেফাজত না জামিন, পিছিয়ে গেল শুনানি। চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ পেশ করলো ইডি। বীরভূমে জমির কথা উল্লেখ করে তথ্য প্রমাণ পেশ কেন্দ্রীয় এজেন্সি। ইডির এই তথ্য প্রমাণ পেশের পর কারামন্ত্রীর আইনজীবী তিনি সময় চেয়েছেন। শনিবার ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতে এই মামলার শুনানি হতে চলেছে, অর্থাৎ নজর রয়েছে শনিবার। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে ইডি? একেবারে 12,72,00,000 টাকা বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, এমনটাই কিন্তু নথিপত্র সহ চার্জশিট দিয়ে ইডি দাবি করেছে। তবে শুধুমাত্র চন্দ্রনাথ সিনহাই নন, তার স্ত্রী এবং ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছে বলে ইডির দাবি। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দায়ের করে 6ষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ওই মামলায় চন্দ্রনাথ 55তম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটের 38 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রী কুন্তলা সিনহার নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টে 2016-র 18ই জানুয়ারি থেকে 2019-এর 18ই নভেম্বরের মধ্যে 1,18,00,000 টাকা নগদ জমা পড়ে। সেই অ্যাকাউন্টে জমা নগদের উৎস জানাতে বলা হয়েছিল। উত্তরে তিনি জানান এই নগদ টাকা তার এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে সম্পত্তির লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকেই আয় বলে উল্লেখ করেননি। চার্জশিটে ইডি আরও দাবি করেছে নিয়োগ দুর্নীতিতে জড়িত 2 অভিযুক্ত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান চন্দ্রনাথ সিনহা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু দাবি করেছেন যে তার সমস্ত পারিবারিক আয় পুরোটাই কিন্তু বেআইনি। চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তো আমরা জানি, কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত। তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে, অনেকের নাম হয়তো আসেনি এখনো, ভবিষ্যতে হয়তো আসবে। তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা চাদুদা বলে। আমার ছোটবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম, ও চাদু দেখলে কেমন